ইজতেমা নিয়ে চলমান সংকট নিরসনে শেষ পর্যন্ত উত্তরা থেকে টঙ্গীর কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করল প্রশাসন। মঙ্গলবার রাতে ইজতেমা এলাকায় সহিংসতায় 4 জন নিহত হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর মাঠ ছেড়ে যায় সাতপন্থীরা। আর হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাতপন্থীদের জোর ইজতেমাকে কেন্দ্র করে মঙ্গলবার মধ্যরাতে বাধে সংঘর্ষ। এতে কয়েকজন নিহত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইজতেমা মাঠের আশেপাশে বুধবার সকালে 4 প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর তৎপরতা বাড়ানো হয়। এর মধ্যেই সাতপন্থীরা ইজতেমা মাঠে থেকে জোর ইজতেমা করার ঘোষণা দেন। বলেন, যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তাদেরকেই হত্যার দায় নিতে হবে। জুনাইদ আল হাবিব সাহেব তিনি বলেছেন সারা বাংলাদেশে আগুন জ্বলবে, সারা বাংলাদেশকে অচল করে দিব। এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন, এই ঘটনার জন্য তারাই দায়ী। এর মধ্যে বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সহ এর আশেপাশের 3 কিলোমিটার এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে প্রশাসন। সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ইজতেমা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সাতপন্থীরা। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন, ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। এদিকে জুবায়েরপন্থীরা অভিযোগ করেন, সাতপন্থীরাই সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সাতপন্থীদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধের দাবি জানান তারা। এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে এবং সেটা অনতিবিলম্বে আজকের মধ্যেই সেই গ্রেফতারের ঘটনা আমরা যেন দেখতে পাই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে সংঘাতে আহতদের ঢাকা মেডিকেলে আনা হলে সেখানে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়নই বিএনপির সঙ্গে করা অন্যায়ের জবাব। বুধবার নারায়ণগঞ্জ, গাজীপুর এবং টাঙ্গাইলের কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, নিপীড়নের জবাব কখনো নিপীড়নের মাধ্যমে হয় না। দেশপ্রেম রয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। বিভাগীয় পর্যায়ের পর এখন চলছে জেলাভিত্তিক কর্মশালা। এর অংশ হিসেবে বুধবার গাজীপুর, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে, প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব। আজকে দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নেতাদের প্রশ্নের জবাব দেন তিনি। আমার সাথে যখন কথা হয় সেটি ইউনিয়ন পর্যায়ে হোক, গ্রাম কর্মশালায় তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতেই আন্দোলন করেছে বিএনপি। নেতাকর্মীরা হামলা মামলার মুখোমুখি হয়েছে, এমনকি জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির 5 শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। এই টেক ব্যাক বাংলাদেশের অর্থটা কি ছিল? টেক ব্যাক বাংলাদেশের অর্থ খুব সংক্ষেপে যদি বলতে হয়, অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার, জনগণের মৌলিক অধিকার, জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের নিজস্ব অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে আনা। তারেক রহমান মনে করেন, নির্যাতনের জবাব হিংসায় নয়, নিপীড়নের জবাব নিপীড়ন নয়। আজকের এই 31 দফা আমরা ছড়িয়ে দিব, আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে, প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব। আজকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে। তাদেরকে বলতে হবে, ভাই আমি এই করতে চাই, আমাকে তুমি সুযোগ দাও। এই আস্থাটা ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার কর্মী হিসেবে, দলের কর্মী হিসেবে। আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না। কাজের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রেখে জাতীয়তাবাদী শক্তি মানুষের অধিকার রক্ষায় সজাগ থাকবে বলে প্রত্যয় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমার দলের নেতাকর্মীরা 500-র মতন নেতাকর্মী। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণায় বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যেই ভোট দেওয়া সম্ভব বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর কড়াইলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এ সময় গণতান্ত্রিক যাত্রায় কৌশলী না হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার।
দেশবাসী ভোটের অপেক্ষায় আছে দাবি করে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের তাগিদও দেন এই বিএনপি নেতা। বলেন, সরকারের নানা সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে পালিয়েছে ফ্যাসিবাদের অনেক দোসর। এতে যারা সহায়তা করেছে তাদের চিহ্নিত করতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরা প্রসঙ্গে বলেন, এটি দেশ ও জাতির জন্য ইতিবাচক ঘটনা। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করেছে দুদক। এর আগে মঙ্গলবার দুর্নীতি অনুসন্ধানের অনুমোদন দেয় দুদক। এছাড়া মানিকগঞ্জ 1-এর সাবেক সংসদ সদস্য এম নাইমুর রহমান দুর্জয় ও ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরও 8 প্রকল্পের মোট 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মঙ্গলবার অনুসন্ধানের অনুমোদন দেয় দুদক। বুধবার উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের টিম গঠন করে সংস্থাটি। এছাড়া মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয় প্রায় 11.5 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। পাশাপাশি তার 23টি অ্যাকাউন্টে 93 কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর অবৈধ সম্পদ পাওয়া গেছে 19 কোটি টাকার। সন্দেহজনক লেনদেন হয়েছে আরও 548 কোটি টাকা। 548 কোটি 80 লক্ষ 45,504 টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এই রায় দেন। আদালত পর্যবেক্ষণে বলেছে, তদন্তে ঘাটতির কারণে প্রকৃত তথ্য উঠে আসেনি। বলা হয়েছে, কোনো প্রমাণ ছাড়াই বিচারিক আদালত তাদের সাজা দেয়। 2014 সালের 30 জানুয়ারি 10 ট্রাক অস্ত্রের 2 মামলায় রায় দেয় চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল। মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর, রেজ্জাকুল হায়দার, আব্দুর রহিম ও পরেশ বড়ুয়া সহ 14 জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড। ওই রায়ের ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর দীর্ঘ শুনানি শেষে আদেশ দেয় হাইকোর্ট। খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের তৎকালীন ডিজি রেজ্জাকুল হায়দার, মহসিন তালুকদার, এনামুল হক ও ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন। এছাড়া জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ও এনএসআইয়ের সাবেক ডিজি আব্দুর রহিম মারা গেলেও তাদের অর্থদণ্ড ও মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। বলেছেন যে কোনো একটা ট্রায়াল হওয়ার মূল উদ্দেশ্য হলো অপরাধের শাস্তি দেওয়া, আবার একই সাথে উদ্দেশ্য হলো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা দেওয়া না হয়, এটাও ট্রায়ালের উদ্দেশ্য। এবং তিনি বলছেন যে পুলিশের দায়িত্ব হলো প্রপার ইনভেস্টিগেট করা, প্রপার আসামিদেরকে প্রপার এভিডেন্স আদালতের সামনে উপস্থাপন করা। পুলিশ যদি সেটি ব্যর্থ হয় তাহলে আদালতের সামনে খুব বেশি কিছু করার থাকে না। এছাড়া উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। আরও 6 আসামিকে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। পর্যবেক্ষণে 10 ট্রাক অস্ত্র মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন পয়েন্ট এখানে ডিসাইড করেছেন। এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের
কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ই উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীতে সিইউএফএল এর জেটি থেকে আটক হয় 10 ট্রাক পরিমাণ অস্ত্র। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার বিভাগের সীমাহীন কেলেঙ্কারির কারণে আদালতের ওপর মানুষের আস্থা নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, আদালতকে গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে হবে। বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে বিচারপতিদের উদ্দেশ্যে তিনি আর বলেন, কেউই যাচাই বাছাইয়ের ঊর্ধ্বে নয়। বিচারক হিসাবে নিজেদের আচার আচরণ এবং সততা ধরে রাখতে হবে। বিচারকের কাজ কেবল রায় দেয়া নয়, এর প্রতিফলন ও প্রতিক্রিয়া খেয়াল করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিচার বিভাগ সংস্কারে বিশেষ রোডম্যাপ, পৃথক সচিবালয়, স্বাধীন নিয়োগ কমিশন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন সহ নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইন মন্ত্রণালয়ের প্রভাবমুক্ত পৃথক সচিবালয়ের প্রতি গুরুত্ব দেন। বিচার বিভাগের সংস্কারের জন্য এরই মধ্যে স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এতে বিচার বিভাগের স্বায়ত্তশাসন, আর্থিক স্বাধীনতা বাড়ানো এবং শূন্যপদ পূরণের পদ্ধতি উল্লেখ করা আছে। মূলত দীর্ঘমেয়াদে স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। মিশরের কায়রোতে কাল শুরু হচ্ছে 11তম D8 শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার ও টেকসই উন্নয়নে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির রূপরেখা তৈরিতে জোর দেওয়া হবে এবারের সম্মেলনে। এদিকে সম্মেলনে আগামী 1 বছরের জন্য জোটের সভাপতির পদ গ্রহণ করবে ইন্দোনেশিয়া। এছাড়া শীর্ষ সম্মেলন শুরুর আগে আজ পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের 21তম অধিবেশন অনুষ্ঠিত হবে। D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং 8 নামে পরিচিত, 1997 সালে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয় D8। ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে আওয়ামী লীগ, অভিযোগ করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানান উপদেষ্টা। প্রবাসী শিক্ষার্থী যেন দেশের যোগ্যতা অনুযায়ী কাজ পান, সেই লক্ষ্যে কাজ করছে সরকার, জানান যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসীদের নিয়ে এই আয়োজন। কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় সম্মাননা। অনুষ্ঠানে প্রবাসীরা পাসপোর্ট, ব্যাংকিং ও দেশে টাকা পাঠানো নিয়ে জটিলতা ও দূতাবাসের নানা অসহযোগিতার কথা তুলে ধরেন। টাকা পয়সা যেসবগুলো দেশে পাঠাইছি, আসলে আমি সবগুলোই বৈধ পথে পাঠানোর চেষ্টা করেছি, যাতে আমাদের দেশ উপকৃত হয়। যারা দক্ষ কর্মী আছে সবাই এই সরকারিভাবে বিনা খরচে গিয়ে নিজে স্বাবলম্বী হতে পারে এবং নিজের ফ্যামিলিকেও আরো সাপোর্ট করতে পারে। আমি এই জন্য সবাইকে আহ্বান জানাবো। বেশি টাকায় বিদেশ থেকে বিশেষজ্ঞ কর্মী না এনে বাংলাদেশি প্রশিক্ষিত প্রবাসীদের দেশে আনার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যারা বিভিন্ন দেশে পড়াশোনা করছেন কিংবা কাজ করছেন তাদের সিভিগুলো থাকবে এবং আমরা আহ্বান করব দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও অন্যদের থেকে কোনোভাবেই কম নয়, তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রেও আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করেছে আওয়ামী লীগ। পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। উপদেষ্টা বলেন, দূতাবাসগুলো ঠিকমতো কাজ না করায় প্রবাসীদের হয়রানির শিকার হতে হয়, যার দায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে রামপুরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এবং AIUB এর শিক্ষার্থীরা এই দাবি জানান। সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তার দায় স্বীকার করতে হবে বলেও ক্ষোভ জানান তারা।
বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা, তাই আবারও পথে তারা। সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হন AIUB এর শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান সহ ৩ জন। সবশেষ চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া জসিমউদ্দিন নামে এক যুবককে মঙ্গলবার ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বুধবার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এর ব্যানারে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে ছাত্ররা নিরাপত্তাহীনতায় ভুগছে, তবে এতে শিক্ষার্থীদের প্রতিবাদ দমানো যাবে না। অবিলম্বে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং দেশে নিরাপত্তা নিশ্চিত সুন্দরভাবে করবেন। একজন ছাত্র হত্যা মানে একজন ছাত্র, সে হোক পাবলিকের, সে হোক প্রাইভেটের, সে হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সে হোক স্কুল কলেজের। আমরা সরকারকে জিজ্ঞাসা করতে চাই, আর কত আন্দোলনকারীকে হত্যা করে এই আন্দোলনের স্পিডকে আপনারা বেহাত করতে চাচ্ছেন? শিক্ষার্থী হত্যার বিচারে 7 দিনের মধ্যে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি শিক্ষার্থীদের। 3 দফা দাবির প্রথম যেই তদন্ত কমিশন গঠনের আলাপ আমরা দিয়েছি, সেই তদন্ত কমিশন আগামী 7 কার্যদিবসের ভিতরে ছাত্র জনতার সামনে তাদের রিপোর্ট পেশ করে একটি সূচনা করতে হবে। যদি 24 ঘন্টা আলটিমেটামের মধ্যে এই দাবি যদি আমাদের মেনে না আনা হয়, তাহলে এর চেয়েও কঠোর কর্মসূচি যদি আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় পিছপা হব না। কর্মসূচির কারণে রামপুরা ব্রিজ এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজট। সমাবেশ শেষে শিক্ষার্থীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মশাল মিছিল করে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলা ও বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে আরও $75 কোটি ঋণ চেয়েছে বাংলাদেশ। চলমান ঋণ কর্মসূচির বাইরে এর সহায়তা চেয়েছে সরকার। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় IMF। তবে এই ঋণ পেতে হলে বাংলাদেশকে বিদ্যুতের দাম বাড়ানো সহ কিছু কঠিন শর্ত দিয়েছে সংস্থাটি। এই ঋণ অনুমোদন পেলে IMF থেকে বাংলাদেশের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে $530 কোটি। IMF বলছে, চতুর্থ কিস্তিতে $64 কোটি 50 লাখ ঋণ ছাড়ের বিষয়ে স্টাফ লেভেল এগ্রিমেন্ট হয়েছে। বাংলাদেশের অর্থনীতি চাপের মধ্যে আছে বলেও জানায় IMF। কোনো অভ্যুত্থান, বন্যা ও সংকোচনমূলক নীতি নেয়ায় বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে 3.8%। তবে সময় মতো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ায় অর্থনীতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও জানায় সংস্থাটি। জলবায়ু বাজেটে সর্বোত্তম ব্যবহারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার রাজধানীতে এক সেমিনারে পরিবেশ উপদেষ্টা একথা জানান। বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থ বরাদ্দের গাইডলাইন হালনাগাদ করা হয়েছে। এবার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অর্থ বরাদ্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত জলবায়ু ফান্ডের অর্থ যথাযথ ব্যয় নিশ্চিত করতে হবে। কোন কোন খাতে অগ্রাধিকার দেওয়া উচিত তা নির্ধারণে কাজ চলছে। তিনি বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক আলোচনার উপর গুরুত্ব দিতে হবে। জলবায়ু ফান্ডে যে টাকাটা দেয়া হয় সেটা কেন কমে গেছে আপনারা জানেন। কমে গেছে কারণ হচ্ছে এটার আসলে অনেক অপব্যবহার হচ্ছিল, যার জন্য এক পর্যায়ে এই টাকাটার পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর বেশিরভাগ বাজারে ভোজ্য তেলে কিছুটা সরবরাহ বাড়লেও তা এখনও পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাহিদা মতো তেল না পেয়ে হতাশ ভোক্তারাও। বুধবার বাজারে সয়াবিন তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন ভোক্তারা। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিনের সংকট এখনও রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা জানান, পাইকার ও ডিলাররা এখনও মিল মালিকদের কাছ থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় খুচরা বিক্রেতাদের চাহিদা মতো দিচ্ছেন না। এদিকে তেলের সংকট তৈরি করে দাম বাড়ানোকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন ভোক্তারা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।